আজ আমরা এমন একটা প্রযুক্তি বাজার নিয়ে কথা বলবো যা অবিশ্বাস্য গতিতে উঠে আসছে। এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে যাবে কেন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরবর্তী আইটি হাব বলা হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সারা দুনিয়ার ইনভেস্টররা তো সবসময় নতুন সুযোগের সন্ধানে থাকে, তাই না? তো দক্ষিণ এশিয়ার নেক্সট বিগ থিং পরবর্তী টেক হাব কোনটা হতে পারে? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। আর উত্তরটা কিন্তু এই সংখ্যাটার মধ্যেই লুকিয়ে আছে। ৪ থেকে ৫ গুণ। ভাবা যায় আগামী দশকে বাংলাদেশের সফটওয়্যার এক্সপোর্ট এতটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা কিন্তু কোনো সাধারণ গ্রোথ না, এটা একটা বিশাল ব্যাপার। আর এই ধারণাটাই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি। আধুনিক অফিস স্পেস, সরকারের দিক থেকে দারুণ সব পলিসি সাপোর্ট, আর তার সাথে আছে এক ঝাঁক তরুণ কর্মী। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু এখন ইনভেস্টরদের কাছে একটা হট টপিক হয়ে উঠছে। তো চলুন একটু গভীরে যাই। এই যে এত বড় একটা গ্রোথের কথা আমরা বলছি, এর পেছনের আসল ইঞ্জিনটা কি? কি সেই জিনিস যা পুরো উত্থানটাকে শক্তি দিচ্ছে? সবার আগে আসে এখানকার মানুষ আর পরিবেশের কথা। এই সংখ্যাটা দেখুন, ৬০%-এরও বেশি। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০-এর নিচে। একবার ভাবুন তো এর মানে কি? এর মানে হলো এখানে একটা বিশাল এনার্জেটিক আর টেক স্যাভি ওয়ার্কফোর্স তৈরি হয়ে আছে। যে কোনো দেশের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাসেট। তো এই যে এত তরুণ একটা জেনারেশন, এটার সরাসরি প্রভাবটা কি? এর মানে হলো এখানে একটা ভাইব্রেন্ট ট্যালেন্ট পুল আছে, যাদের খরচও তুলনামূলকভাবে কম। আর সবচেয়ে বড় কথা হলো এরা নতুন টেকনোলজি শিখতে বা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সবসময় রেডি। যে কোনো টেক কোম্পানির জন্য এর চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? ব্যাপারটা শুধু মানুষ দিয়েই শেষ না, এখানকার ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ব্যবসার জন্য একদম তৈরি। যেমন ধরুন, ঢাকায় আপনি চাইলেই সহজে আধুনিক ফার্নিশড অফিস পেয়ে যাবেন। কর্মীদের থাকার জন্যও শহরের কাছাকাছি বেশ ভালো ভালো অ্যাপার্টমেন্ট আছে, খরচও নাগালের মধ্যে। আর যদি খরচ আরও কমাতে চান, তাহলে তো চট্টগ্রাম বা সিলেটের মতো শহরগুলো তো আছেই। দারুণ অপশন কিন্তু। আচ্ছা, মানুষ আর ইনফ্রাস্ট্রাকচারের কথা তো হলো। এবার আসা যাক দ্বিতীয় পিলার বা স্তম্ভের দিকে, এই টেক সেক্টরের গ্রোথকে যা আরও গতি দিচ্ছে। আর সেটা হলো সরকারের অ্যাক্টিভ রোল বা সক্রিয় ভূমিকা। দেখুন, সরকার কিন্তু বেশ গোছানো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে এগোচ্ছে। একদিকে হাইটেক পার্ক আইনের মাধ্যমে ট্যাক্সে ছাড় দিচ্ছে, অন্যদিকে বিদেশিদের জন্য স্টার্টআপ ভিসা চালু করেছে, যাতে তারাও সহজে এখানে এসে কাজ করতে পারে। এক্সপোর্টের ওপর ইনসেন্টিভ তো আছেই, সাথে ইউথদের স্কিল ডেভেলপমেন্টের জন্য নানা প্রোগ্রাম চলছে। এই সব মিলিয়ে কিন্তু ইনভেস্টরদের জন্য একটা দারুণ নামকি জাগানোর মতো পরিবেশ তৈরি হয়েছে। তো এই যে এত শক্তিশালী একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে, এর ওপর ভিত্তি করে আগামী ১০ বছরে এই সেক্টরের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে? চলুন এবার কিছু ডেটা দিয়ে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। তো কথা হলো, এই যে এত গ্রোথের কথা হচ্ছে, এটা আসলে দেখতে কেমন হবে? চলুন সেটাই দেখা যাক। এই টেবিলটার দিকে একবার তাকান। ২০২৫ সালে সফটওয়্যার এক্সপোর্ট যেখানে ছিল $৫০০ মিলিয়ন, ২০৩৫-এ গিয়ে সেটা $২ থেকে $২.৫ বিলিয়ন পৌঁছানোর টার্গেট। শুধু তাই না, স্কিলড ওয়ার্কারের সংখ্যাও প্রায় ডাবল হয়ে যাবে। ভাবুন একবার, কি বিশাল একটা ট্রান্সফরমেশন। আর ডেটা যখন ভিজুয়ালি দেখা যায়, তখন গ্রোথের গল্পটা আরও সহজে বোঝা যায়, তাই না? এই বার চার্টটা দেখুন, এক্সপোর্ট, ওয়ার্কফোর্স, অফিস স্পেস, ইনোভেশন, প্রত্যেকটা দিকেই ২০৩৫ সালের লক্ষ্যটা ২০২৫-এর তুলনায় কতটা উপরে। এই ছবিটাই বলে দিচ্ছে যে ভবিষ্যৎটা কতটা সম্ভাবনা। অবশ্যই এত বড় একটা লক্ষ্যের দিকে এগোতে গেলে কিছু চ্যালেঞ্জ তো আসবেই, এটাই স্বাভাবিক। তো চলুন এবার সুযোগের পাশাপাশি কি বাধা বা হার্ডল আছে সেগুলো নিয়েও একটু কথা বলা যাক। দেখুন, যে কোনো দেশ যখন এত দ্রুত এগোয় তখন কিছু চ্যালেঞ্জ সামনে আসে। যেমন আরও বেশি স্কিলড লোক দরকার, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়াতে হবে, বা কিছু পলিসি হয়তো আরও সহজ করতে হবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কিন্তু বসে নেই কেউ, অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে। ট্যালেন্ট গ্যাপ পূরণের জন্য ট্রেনিং প্রোগ্রাম বাড়ানো হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারেও ইনভেস্টমেন্ট আসছে। সমস্যাগুলো শুধু চিহ্নিত করা হচ্ছে না, বরং সেগুলো সমাধানের জন্য ঠোস পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে একদম শেষে এসে মূল প্রশ্ন হল,
বিনিয়োগের জন্য সবচেয়ে সম্ভাবনাময় জায়গাগুলো কোনগুলো? দেখুন, ক্লাউড কম্পিউটিং আর ডেটা সেন্টারের হিউজ ডিম্যান্ড, ফিনটেক আর ডিজিটাল পেমেন্ট তো বাড়ছেই, এআই আর সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা তো বলাই বাহুল্য, আর এই সব কিছুর সাপোর্টের জন্য স্টার্টআপ পার্ক, ফার্নিশড অফিস আর থাকার জায়গার চাহিদাও কিন্তু বাড়তেই থাকবে। এগুলোই হলো সেই হটস্পট যেখানে ইনভেস্ট করার দারুণ সুযোগ রয়েছে। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে একটা তরুণ আর এনার্জেটিক ওয়ার্কফোর্স, সরকারের দিক থেকে সাপোর্ট আর দ্রুত বাড়তে থাকা ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু নিয়ে বাংলাদেশ কি গ্লোবাল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির সেই আনডিসকভার্ড জ্যাম বা লুকিয়ে থাকার সুযোগ হতে পারে? এই তথ্যগুলো সামনে রেখে ভাবার সময় কিন্তু এখনই।